ফেসবুকে কোনো মুভির ছোট্ট একটা ক্লিপ দেখে যদি আপনার মনে হয় যে মুভিটা বুঝি সেরাম হবে, তো আপনি ভুল ভাবছেন। হতে পারে মুভিটা এতটাও ভালো না, হ্যাঁ আবার মুভিটা ভালোও হতে পারে। যাই হোক, তেমন একটা মুভির রিকোয়েস্ট করতে করতে আপনারা পাগল হয়ে যাচ্ছেন। আপনাদের রিকোয়েস্টে আমি আজকে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি। মুভির কাস্টিং ঠিকঠাক ছিল, বাট লিড অভিনেতাকে আমার প্রফেশনাল মনে হয়নি। কনসেপ্ট ঠিকঠাক ছিল, বাট ভালো করে তারা ফুটে তুলতে পারেনি। লম্বা রান টাইমের মুভিতে কোনো না কোনো জায়গায় আপনার মনে টাচ করবেই। কখনো ইমোশনাল হবেন, তো কখনো গায়ে এতটা রাগ উঠবে যে আপনার মনে হবে আপনি নিজে মুভির ভিতরে গিয়ে রাগটা মেটান। লাভ আর রোমান্স নিয়ে মুভির মূল কাহিনী, তাই গলা অব্দি মাসালা রয়েছে। বাচ্চা বা বাবা মাকে সঙ্গে না নিয়ে আলাদা করে দেখুন, ভালো হবে। তাই বলে যে তাদের দেখা যাবে না এমনও না, বাবা মাকেও দেখতে হবে। তা না হলে তারা কি করে বুঝবে সন্তানদের মাঝে কি কি রোগ হয় আর তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। সিন কখনো পিছনে যাবে, কখনো সামনে আসবে, তাই অ্যাটেনশন না দিলে মিস করতে পারেন। একটু মনোযোগ দিবেন। বাকি মুভির মাঝে অনেক কমতি রয়েছে যেগুলো অনায়াসে ভুল ধরা যাবে, বাট যেহেতু মুভিটা কলকাতার একটা সত্য ঘটনার উপর বেস করে বানানো, তাই আমি নর্মাল রিয়াকশনই দিব। মুভির বাপ মায়ের ব্যাপারে বলি তার আগে একটু পেটের দায় সেরে নেই। বাপ আবার বলছি, বয়স পাল্টে গেলে তার উপর ভরসা করার দরকার নেই, ঠিক আছে? তো কথা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে মজার, বিশ্বস্ত এবং 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মোস্ট বে এর ব্যাপারে, যেখানে অনেকে আসল টাকা উপার্জন করছে। আপনিও শুধু এখানে গেম খেলেই উপার্জন করতে পারবেন। মোস্ট বে এ রয়েছে অনেক ধরনের গেম। এখানে আপনি আপনার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারবেন। এছাড়া ক্রিকেট, ফুটবল, ভলিবল এর মতো লাইভ গেমও প্রেডিকশন করে আয় করতে পারবেন অনেক কিছু। আমার প্রোমো কোড ব্যবহার করলে সাথে সাথে পেয়ে যাবেন 45,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। আর প্রতিটি স্পিনেই থাকছে গিফট জেতার সুযোগ। এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসকে রিয়েল মানিতে কনভার্ট করে টাকা উইথড্র করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন সাপোর্ট করে, তাই আপনার টাকা খুব সহজে উঠাতে পারবেন। আর প্রথম ডিপোজিটে আপনি পাবেন 125% বোনাস। এখনই মোস্ট বে রেজিস্ট্রেশন করুন আর লুফে নিন অসংখ্য বোনাস। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা, এত বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না। যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে সরিয়ে একটু মাথা কাটাতে হবে, ঠিক আছে? কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা তেলেগু মুভি নাম সিদ্ধার্থ রয় এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় বিশাখাপট্টনামে। ক্যামেরা একটা বাড়ি দেখাচ্ছে, সেখানে একটা গাড়ি আসে আর তার ভিতরে এন্ট্রি করায় মুভির হিরো বা লিড ক্যারেক্টার দীপক সারোজ অর্থাৎ সিদ্ধার্থ রয়, আমরা সিদ্ধু বলে ডাকবো। মুখ ভর্তির দাড়ি, এলোমেলো চুল, একসঙ্গে 2টা সিগারেট। যদিও দাড়িগুলো তাকে আলগা লাগছে, সিগারেট কেন জানি তার ফেসের সঙ্গে স্যুট করছে না। যাক, অবস্থা দেখে মনে হচ্ছিল ঝামেলা আছে। বাড়ির গেটে একটা লাথি মারে, গেটটা পড়ে যায়। না, আমি কিছু বলবো না, আপনারা বলবেন যে আমি আবার বেশি বলি। ভিতরে আসতে একটা ছেলে তাকে দেখে একটু ঘাবড়ে যায়, গেট লাগিয়ে দেয়। সিদ্ধু ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। ছেলেটা তার বাবা মাকে উপরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভয় পাচ্ছে। সিদ্ধু এই গেটও খুলে ভিতরে এসে আবার ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। কোনো সাড়া পায় না, তাই রাগ করে ড্রয়িং এ থাকা সবগুলো জিনিস ভাঙতে শুরু করে। তারপরেও ইন্দুর সাড়া নেই। এরা ভয়ে চুপ করে আছে। সিদ্ধু উপরে এসে এই দরজাও খুলে ফেলে। তারপর ভাই সাবার কলার ধরে, বল ইন্দু কই? সে বলতে চায় না। সিদ্ধু একটা ঘুষা মেরে জানালার গ্লাস ভেঙে গ্লাস দিয়ে তার গলায় ধরে। সে ভয়ে এবার বলে দেয় যে ও হোস্টেলে আছে, মানে এটা ইন্দু নামের মেয়েটার ভাই। সিদ্ধু যাবে, ইন্দুর বাবা তার পায়ে ধরে, বেটা এটা নিয়ে তুমি 10 বার এই বাড়িতে এলে, প্রত্যেকবার তুমি আমাদের ক্ষতি করে গেছো, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, ওকে ওর মতো থাকতে দাও। সিদ্ধু কিছু বলে না। আচ্ছা, কোনো অ্যাঙ্গেলে কি আপনাদের সিদ্ধুকে ধোকা খেয়ে আশিক মনে হচ্ছে? আলগা লাগছে না? যাক, সিদ্ধু যাওয়ার আগে আবার বলে হোস্টেলে গিয়ে সে যদি ওকে না পায় তাহলে আবার আসবে বলে চলে যায়। সিদ্ধু যাওয়ার পর একটা ট্রাকে যে মাল সামান সিদ্ধু ভেঙে ফেললো সেগুলো এনে আবার নতুন করে বাড়ি সাজিয়ে দেওয়া হয়। ম্যানেজার ফোন করে কাকে যেন বলে এবার একটু খরচ বেশি, বাকি সব সেম রয়েছে। ওদিকে সিদ্ধু সব ভেঙে চলে আসে সেই মহিলা হোস্টেলে। গার্ড নিষেধ করলে সে তাদের মারা শুরু করে আর ওই ইন্দু ইন্দু বলে চিল্লাতে থাকে। সিদ্ধুর রাগ আর পাগলামি দেখে তো বুঝতেই পারছেন ইন্দু নামের মেয়ের জন্য সে কতটা পাগল। একটু পর ক্যামেরা হোস্টেলের রুমের ভিতরে নিয়ে আসে আর এখানে পুরো আগুন অবস্থায় এন্ট্রি করায় মুভির হিরো বা ফিমেল লিড ক্যারেক্টার তানভি নেগি অর্থাৎ ইন্দুমতি, সবাই ইন্দু বলেই ডাকে। তো এই সেই ইন্দুবাল। সিদ্ধু তার রুমে চলে এসেছে। একে অপরকে দেখে হা করে চেয়ে আছে। দুজনের চোখ দেখে বোঝা যাচ্ছিল দুজনে দুজনকে কতটা মিস করেছে। সিদ্ধু বলে তুমি কাপড় পরে বাইরে এসো, আমি অপেক্ষা করছি। ইন্দু বলে থাক, যেতে হবে না, এখানে এমন কি আছে যেটা তুমি দেখোনি বা যার ব্যাপারে তুমি জানো না, বলো কেন এসেছো। সিদ্ধু সরি বলে, ইন্দু আমি তোমাকে ছাড়া আর পারছি না, প্লিজ আমায় ক্ষমা করো। ইন্দু বলে তোমায় কতবার বলবো সিদ্ধু, আমায় ছেড়ে দাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও না। সিদ্ধু হাত ধরে, প্লিজ ইন্দু। ইন্দু কথা শোনে না। সিদ্ধু জড়িয়ে ধরে কান্না করে আর বলে আমি পাগল হয়ে যাচ্ছি ইন্দু, প্লিজ আমার স্বাভাবিকত্ব হারিয়ে যাচ্ছে, দয়া করে আমায় ক্ষমা করে দাও। ইন্দুর চোখ দিয়েও পানি পড়ছে, বাট সে বুঝতে দেয় না। সিদ্ধু একটু বেশি আবেগী হচ্ছিল। ইন্দু একটা থাপ্পড় মারে, তুমি শ্রদ্ধা হবে না? সিদ্ধু মেঝেতে পড়ে সেখানেই বেহুশ হয়ে যায়, কারণ সে কয়েকদিন হলো না কিছু খেয়েছে আর না ঠিক মতো ঘুমিয়েছে। ইন্দু তার ব্যাগ ম্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে আর পেছনে তার ভয়েস আমাদের বলতে থাকে যে 6 মাস আগে আমি যাকে ভুলতে পারছিলাম না, এখন তার কাছ
থেকে দূরে যেতে চেয়েও পারছি না। অবাক লাগছে সিদ্ধুকে দেখে যে ছেলেটার মাঝে ইমোশন বলতে কিছু ছিল না, সে আজ আমাকে পেতে লড়াই করছে, এত কিছু করছে আমার জন্য। ইন্দু বাইরে আসুক, ততক্ষণে তাদের সম্পর্কের সূত্র দেখাতে সিন নিয়ে আসে 1 বছর পেছনে তাদের কলেজ লাইফে। ইন্দু ফাইনাল ইয়ারে এই কলেজেই ভর্তি হয়। ভর্তির কাজ শেষে পিয়ন তাকে কম্পিউটার ল্যাব দেখাতে নিয়ে যায়। ল্যাবের সামনে দাঁড়াতে তার একটা কল আসে, ফ্রেন্ড কল করেছে। সে কলেজ নিয়ে খুব এক্সাইটেড, এই কলেজের অনেক নাম ডাক, এখান থেকে বের হতে পারলে জব কনফার্ম, এসব তার বান্ধবীকে বলছিল। ল্যাবের ভিতর থেকে একটা আওয়াজ আসে। ইন্দু বলে, ল্যাবে মনে হয় কাজ শুরু হয়েছে, আমি পরে কথা বলছি বলে সে ভিতরে এসে ডাক দেয়, এক্সকিউজ মি। আর কেউ নেই, নজর পড়ে এখানে একটা ছেলে বসে আছে। একটু পর এক দিদি নিচ থেকে ওঠে। ইন্দুর বুঝতে বাকি থাকে না এখানে লুডুর দান চলছে। এসব কি? জি, এখানেই প্রথম দেখা হয় ইন্দুর সিদ্ধুর সঙ্গে। চলে যাবে, সিদ্ধু ডাকে, এই যে মিস, আমাদের সাব লুডু খেলা প্রায় শেষ, আর একটা পুটের দরকার, আপনি কি বাইরে একটু দাঁড়াবেন যাতে কেউ ভিতরে আর না আসতে পারে? ইন্দু তো অবাক, এ আবার কেমন ছেলে, একটা মেয়েকে এসব বলছে। বাইরে এসে ফসফস করতে থাকে, বাট দাঁড়িয়ে থাকে। একটু পর 2টা মেয়ে ল্যাবের দিকে আসা দেখে ইন্দু গেট লাগিয়ে দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তার কিছুক্ষণ পর সিদ্ধু বের হয়ে যেতে থাকে। ইন্দু ভাবছে, শালা একটা ধন্যবাদও দিলি না, বেয়াদব ছেলে। পরের দিন ইন্দু খুশি মনে কলেজে আসে। অনেক দামি একটা গাড়ি কলেজের ভিতরে ঢোকে। ইন্দু ভাবছে কে না কে, বাট ভিতর থেকে বের হয় সিদ্ধু। ব্রাশ করতে করতে কলেজে এলো। ইন্দু তো হা করে দেখছে সিদ্ধু এখানেই ফ্রেশ হচ্ছে। ইন্দু কিছু বুঝতে পারছে না। যাক, ক্লাস শুরু হয়। 2টো ছেলে আসে। লেট হয়েছে বলে প্রফেসর তাদের ঢুকতে দেয় না। কিন্তু একটু পর সিদ্ধু হুড়মুড় করে ক্লাসে ঢুকে যায়। স্যার কিচ্ছু বলে না, খালি হাত পায়ে বসে পড়ে। পাশের একটা ছেলে একটা পেপার আর পেন দেয়, সেখানে কিছু লিখে নিয়ে একটু পর ক্লাস থেকে বের হয়ে যায়। ইন্দুর তো মাথা ঘুরছে, এ কেমন ছেলে। পরের দিন আবার সেম কাহিনী। ইন্দুর আগ্রহ বেড়ে যায়, কে এই ছেলে। প্রত্যেকদিন সকালে ব্রাশ করতে করতে কলেজে আসে। যেই ক্লাসে মন চায় ঢুকে যায়, খালি হাত পায়, যতক্ষণ মন চায় থাকে, তারপর বের হয়ে আসে। ব্যাপারটা অনেক আজব না? বেশ কয়েকদিন সে তাকে ফলো করে, দেখে সে খুব পড়াশোনা করে, বাট একা একা। সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধুর প্রতি ইন্দুর কৌতূহল বেড়েই যায়। কোনো আড্ডা নেই, ঘোরাফেরা নেই, হাসি ঠান্ডা নেই, যখন তখন বই পড়ে আর ক্লাসে গিয়ে চুপচাপ থাকে। এভাবে চলতে চলতে একদিন ক্লাসে স্যার সিদ্ধুকে জিজ্ঞেস করে একটা ব্যাপারে। সিদ্ধু জাস্ট স্যারের প্রশ্নের উত্তরটাই দেয় না, সামনে স্যার আরো কি কি বলতো সেগুলো সহ বলে দেয়। তারপর চুপচাপ ক্লাস থেকে বের হয়ে যায়। ইন্দু এবার শকড খায়। পাশের দিদিকে জিজ্ঞেস করে, কে রে এই ছেলে? আমি ভেবেছি হবে কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান, কিন্তু এ তো, দিদি বলে, পাগল, পুরো কলেজের মাথায়, সাধারণ কোনো ছেলে নয়, একজন জিনিয়াস। দুনিয়ার সব বিষয়ের কাছে সূত্র রয়েছে। কলেজের সব মেয়ে পাগল, কিন্তু ও ওর মতো করে চলে। ইন্দুও ক্লাস থেকে বের হয়ে এসে দেখে সে বাইরে আবারও বই নিয়েই বসে আছে। ইন্দু তাকিয়ে থাকে আর সিন বর্তমানে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে ইন্দু বাইরে এসেছে। অটো এসে যায়, ইন্দু তাতে করে চলে যায়। এটা সিদ্ধুর বাড়ি। তারা বেশ টাকাওয়ালা মানুষ, অবভিয়াসলি তাই হবে। সিদ্ধুকে ধরাধরি করে রুমে আনা হয়। এরপর এখানে এন্ট্রি হয় মুভির আরো 2টা ক্যারেক্টার, আন্টি সিদ্ধুর মা, আর তার সামনে এসিপি প্রধু। এসিপি বলছে, দেখুন ভাবি, আপনি আমাকে চেনেন না, আমি আর সিদ্ধুর বাবা ক্লাসমেট ছিলাম, আমাদের ভালো সম্পর্ক ছিল, বাট কখনো হয়তো আলোচনা হয়নি আপনার সঙ্গে। কাল হোস্টেলের গার্ডরা ফোন করলে আমাদের অফিসাররা ওকে ধরে আনে। আমি সিদ্ধুকে চিনি, তাই ওকে বাসায় নিয়ে এলাম। ওর বাবা কই? আন্টি বলে, সে তো কাজে দেশের বাইরে আছে। এসিপি সিদ্ধুর এই অবস্থার ব্যাপারে শুনতে চায়। মা তো ছেলের কষ্টের ব্যাপারে বলতে চায় না। এসিপি বলে, সিদ্ধু যে মেয়ের জন্য ওখানে গেছিল, ওই মেয়ে থানায় এসে আমাকে ওর নামে মামলা দিতে নিষেধ করে গেল। তারপর থেকে আমি কৌতূহলী হয়ে আছি, আপনি প্লিজ ওদের ব্যাপারে আমায় বলুন। আন্টি বলে, ওদের দুজনের কাহিনী হয়তো আপনি অন্য আরো কারো কাছ থেকে জানতে পারবেন, কিন্তু আমার ছেলের ব্যাপারে অন্য আর কেউ জানে না। আমি জানি ও কেমন। ওর মতো ব্রিলিয়ান্ট একটা ছেলের এমন অবস্থা আমি মা হয়ে দেখতে পারছি না। ক্যামেরা এখানে তাদের বসে রেখে সে নিয়ে আসে পেছনে সিদ্ধুর কাহিনীতে। বিয়ের 10 বছর পর সিদ্ধুর জন্ম হয়। সে সময় সিদ্ধুর বাবা লাইব্রেরিয়ান ছিল। তার বাবার বই পড়ার অভ্যেস ছিল। সিদ্ধুর বাবা দেশের অন্যতম ধনীদের মাঝে একজন, যে ধন কামিয়েছে জাস্ট বই পড়ার জ্ঞান দিয়ে। যাক, যখনই সিদ্ধুর মা তাকে তার বাবার কাছে রেখে কাজে যেত, সিদ্ধুর চোখের সামনে বই ছাড়া আর কিছুই থাকতো না। সময়ের সঙ্গে সঙ্গে বই তার খুব পরিচিত খেলার জিনিস হয়ে ওঠে। বাইরের কোনো খেলনা তার পছন্দ হয় না। খাওয়ার বায়না করলে বই হাতে দিলেই খেত, ঘুমে না ধরলে বই কাছে রাখলেই ঘুমাতো। সিদ্ধুর বয়স যখন 5 থেকে 6, তখন তাদের দিন ফিরে আসে। সিদ্ধুর বাবা সেম লাইব্রেরি তাদের বাড়িতে বানায়। সেই লাইব্রেরিতে যেদিন প্রথম ঢোকে সিদ্ধু, মনে হয় সে বইয়ের জগতে ঢুকেছে। যদিও সে বুঝতো না কিছু, কিন্তু পড়তো। তার সবসময় এমন বই পড়ায় মেতে থাকাটাকে সিদ্ধুর বাবা আর ওর দাদা ভালো দিকে নেয়, কিন্তু সিদ্ধুর মা বুঝতে পারে এটা নর্মাল ব্যবহার না। তার মা জোর করে তাকে বাইরে খেলতে পাঠায়, কিন্তু সে বাইরে না গিয়ে আবারও বই নিয়ে বসে পড়ে। একদিন উপরের তাক থেকে বই পড়তে গিয়ে সিদ্ধু সিঁড়ি থেকে পড়ে যায়। তার মা এসে দেখে হাত দিয়ে রক্ত ঝরছে। তার মা কান্না করছিল, কিন্তু সে চুপচাপ, তার কোনো রিয়াকশন নেই। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে তুই ব্যথা পাচ্ছিস না? সিদ্ধু বলে, পাচ্ছি। তো এত নর্মাল আছিস কি করে? তখন সিদ্ধু বলে, কান্নাকাটি চিল্লাপাল্লা করলে কি ব্যথা কমবে? শুধু শুধু কেন ওভার রিয়াক্ট করতে হবে? যাও সেভলন আর ব্যান্ডেজ নিয়ে এসো। তার এমন কথা শুনে আন্টি খুব বিচলিত হয়। ব্যান্ডেজ এনে দেখে সে আবারও বই নিয়ে বসেছে। আন্টি বলে, এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে ও যখন ক্লাস 7-এ পড়ে, তখন ওর দাদা মারা যায়। সেই সময় ও কি করেছে জানেন? স্কুল থেকে ফিরে দেখে ওর দাদা মারা গেছে। দাদা মরে যাওয়াতে সে হয়তো ইমোশনাল হতে পারে, তাই তার বাবা গিয়ে জড়িয়ে ধরে। বাবা মরেছে, সে তো কান্না করবেই। সিদ্ধু তার বাবাকে ধমক দেয়, ওভার রিয়াক্ট কেন করছো? ওর যুক্তি হলো, মানুষ তো স্থায়ী নয়, আর না তার দাদা প্রথম ব্যক্তি যে মারা গেছে। তার
তার মানে তার দাদা যে মারা যাবে এই ব্যাপারে তার বাবাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হতো। এখন কেন কাঁদছে সে? সেদিন আমার কথা সবাই বোঝে। এই ছেলে বই পড়ে পড়ে তার মাঝে জাস্ট যুক্তির ব্যাপারগুলো কাজে লাগাচ্ছে, ইমোশন ফিলিংস এসব তার কাছে কিছুই না, কারণ এসবের কোনো যুক্তি তার কাছে নেই। তারপর আমরা তাকে অনেক ডক্টর দেখাই, বড় বড় লোকদের সঙ্গে কথা বলি, তারা ভরসা দেয় বয়সের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, তাই আমরাও চুপ থাকি। একদিন ও বলল ওর ক্ষুধা লেগেছে, শুনে আমি খুশি মনে চিকেন ফ্রাই বানাতে চাইলাম। ওকে বললাম জাস্ট 2 মিনিট সময় দেবে, এটা আমি এখনই আনছি। ও আমার যাওয়া থেকে হিসেব শুরু করে, কিচেনে পৌঁছাতে পৌঁছাতে টাইম শেষ। এখন 2 মিনিট বললাম বলে কি 2 মিনিটে লাগবে? সিদ্ধু আশপাশ দেখে কোন গাছের পাতাটা খাওয়ার উপযোগী বা ক্ষুধা নিবারণ করবে, সে গিয়ে সেই গাছের পাতা খেতে শুরু করে। একটু পর তার মা খাবার এনে দেখে এই অবস্থা। বেটা কি করছিস? তার কথা হলো যে সময় ক্ষুধা ছিল তার জাস্ট সেটা নিবারণ করার মতো কিছু হলেই হতো, সে কেন সময় বেশি লাগালো, এখন খাবে না। আন্টি বলে বেটা অনেক সুন্দর করে বানিয়েছি, তুই টেস্ট করে দেখ ভালো লাগবে। না, সে খাবে না। কেন? সে জীবের স্বাদ বা খাবার এনজয় করার জন্য খাবে না, খাবার দেহের একটা চাহিদা, তাই সে খায়, যেটা গাছের পাতা দিয়েও মিটছে, তাই সে অযথা কোনো কিছু খাবে না। আন্টি মন খারাপ করবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। এর কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কই গেল কি হলো, আমরা সবাই পেরেশান হয়ে যাই। খুঁজতে খুঁজতে দেখা হয় একটা মন্দিরের সামনে ফ্লোরেই সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার কাজিনরা ডেকে উঠালে সে বলে তার জাস্ট ঘুমের প্রয়োজন, এর জন্য রুম বা বাসায় গিয়ে কি করবে, উঠছে না। তার ঘুম হওয়া অবধি সবাই সেখানেই থাকে, যখন তার ঘুমের প্রয়োজনটা মেটে তখন সে ঘুম থেকে ওঠে আর তখন বাসায় আসে। আন্টি বলছে আমি ওকে মিথ্যে বা অযৌক্তিক কিছু বলতে বা করতে বলিনি, বাট যেটাই করুক যেটাই বলুক সেটা তো একটা আদব রয়েছে না, এত রুডলি বা কাঁটায় কাঁটায় বলার কি আছে। বই অবশ্যই ভালো জিনিস, কিন্তু সিদ্ধুর মাথায় যেভাবে এর প্রভাব পড়েছিল আমরা ফিউচার বুঝতে পারছিলাম। কলেজ যাওয়া, বাইরে যাওয়া, বন্ধু বান্ধব, আড্ডা সবকিছু বন্ধ, সারাক্ষণ শুধু লাইব্রেরিতেই পড়ে থাকতো। তাই আমরা সিদ্ধান্ত নেই কোনো ধরনের বই যেন ও বাসায় না পায়। লাইব্রেরি, কম্পিউটার, যেখানে যেখানে পড়ার মতো অপশন ছিল আমরা সবকিছু আউট করে দিই। ঘর থেকে যেন বের হয় বাড়ির আশেপাশে একটা কলেজ বানিয়ে ফেলে। পড়ার নেশা, জ্ঞানের চাহিদায় ও কলেজে যেতে লাগে। ওর কারণে আমাদের কলেজ নাম্বারে এসে যায়। প্রফেসর কি পারবে ও আগে থেকেই জানতো, যেটা বুঝতো না সেটা বুঝতে যে কোনো ক্লাসে ঢুকে যায়। আন্টি বলছে একদিন কলেজের ছেলেপেলের মাঝে ক্যাচার লাগে, সেখানে ভুলবশত একজন সিদ্ধুকে তার মা তুলে বকা দেয়, যেখানে অন্য যে কোনো ছেলে মায়ের গালি শুনলে মাথা গরম করতো, অনেক রুডলি রিয়াক্ট করতো, কিন্তু ও যুক্তি দেয় তার মা ওইটা না, সো সেও ওইটা না, এটা সেটা বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। আন্টি এসব মনে করছে আর কান্না করছে। এর মাঝে উপর থেকে আওয়াজ আসে, ইন্দু। দৌড়ে গিয়ে আন্টি ছেলেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সে সমানে ইন্দু ইন্দু করেই যাচ্ছে। সকালবেলা ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে সিদ্ধু কারোর সঙ্গে কোনো কথা নেই বের হয়ে যায়। তার মা দেখে কিন্তু কিছু করতে পারে না। রাস্তায় সে আগে বিড়ি ধরাবে, ম্যাচ পায় না, এই দিদির কাছে জিজ্ঞেস করে, সে তো রাগারাগি করে, তারপর বাচ্চাদের জিজ্ঞেস করে, তারপর আন্টিকে জিজ্ঞেস করে, এর মাঝে কেউ একজন এসে জ্বালিয়ে দেয়। তো এই দিদির নাম হলো রাধা, সিদ্ধুর কাজিন বা বলা যায় একমাত্র ফ্রেন্ড। ছোট থেকে সিদ্ধুদের বাড়িতে রাধা বড় হয়েছে, তাই সিদ্ধুর প্রতি তার আলাদা একটা টান রয়েছে। রাধা সিদ্ধুর অনেক পরোয়া করে, কিন্তু সিদ্ধুর মাথায় এখন ইন্দু ছাড়া আর কিছুই নেই। রাধা তাকে থামানোর চেষ্টা করে, ইন্দুর কথা বলে যেতে বলে, কিন্তু সিদ্ধু কোনো কথাই শোনে না। রাধাকে ঝাড়ি মেরে ইন্দুর খোঁজে চলে যায়, বলে ইন্দু ছাড়া সে আর কিছুই বুঝবে না। ওদিকে এসিপি ইন্দুর সঙ্গে দেখা করে তার থেকে জানতে চায় কিভাবে কি হলো, মানে তাদের কাহিনী শুনতে চায়। আর ইন্দু বলে আমি ওকে ফলো করতে করতে ওর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, আমার সারাক্ষণ শুধু ওর কথা ভাবতেই ভালো লাগা শুরু করে। ক্লাস ফাঁকি দিয়ে আমি ওর পিছে পিছে যাই। বেশ কয়েকদিন ফলো করার পর একদিন এক মেয়ে এসে ইন্দুকে প্রপোজ করে, কিন্তু সিদ্ধু তাকে সরাসরি বলে সে এসব ভালোবাসা টালোবাসার মাঝে নাই, লুকালুকি খেলা হলে সে রাজি আছে। এদিক সেদিক দেখে মেয়েটা বলে সমস্যা নেই, সে তাতেও রাজি। কপাল, এগুলো কোনো কথা? আয় ভাই তোর কপালের সঙ্গে একটু কপালটা খসা দে। ইন্দু বলছে মেয়ে রাজি হয়, কিন্তু সমস্যা হলো ওর যখন মন চাইবে ও তখন খেলবে, মেয়ের মন চাওয়াতে ওর কিছু যায় আসে না। এটা শোনার পর তো মেয়েটা রাগ করে চলে যায়। আমি যেন অবাক হচ্ছিলাম ওর এমন চিন্তাধারা দেখে। আমার এক বান্ধবীকে জিজ্ঞেস করলে ও তো সিদ্ধুকে মেন্টাল বলে ফেলে। আমি আগ্রহ দেখালে আমার ফ্রেন্ড বলে ওর ভাবনা একদমই আলাদা, ও শুধু সেই সময়টা বাড়তি কাটাতে চায় যে সময়টা জাস্ট প্রয়োজন সারতে হয়, আর সে এই প্রয়োজনটাকে 3টা ভাগে ভাগ করেছে, খাওয়া, ঘুম আর লুডো খেলা। ক্ষুধা লাগলে গাছের পাতা খাবে, প্রয়োজন হলে এখানেই ঘুমাবে, আর যদি লুডো খেলার প্রয়োজন হয় তো তোর আর আমার মাঝে তফাৎ দেখবে না, যাকে লজিক্যালি ওর কাছে ঠিক মনে হবে তাকেই নিয়ে যাবে। ইন্দু বলছে অন্য সব কথাগুলো না হয় মানলাম, কিন্তু এই ব্যাপারটা মানতে পারলাম না যে তার কাছে মেয়ে হলেই হলো, কোনো কিছু দেখে না। এটার প্রমাণ আমি সেদিন পাই। তো আমি ওকে ফলো করছিলাম, ও হুট করে আমার দেখে ফেলে। এতদিন তো একবারও তাকায়নি, আমার দিকে আসছিল, আমি ভাবছি না জানি কি বলে, কিন্তু আমার ধারণা ভুল। ও যেখানে ছিল সেখান থেকে আমার দূরত্ব 4 ফিট ছিল। এর মাঝে কলেজের ঝাড়ুদানি দিদি এসে যায়, যে সিদ্ধুর থেকে 2 ফিট দূরত্বে ছিল। ও আমার কাছে না এসে ঝাড়ুদানি দিদিকেই অ্যাপ্রোচ করে, কি যে বলে সেও রাজি হয়ে যায়। আর আমার ফ্রেন্ড যেমন বলেছিল তাকে সঙ্গে নিয়ে সিদ্ধু একটা রুমে চলে যায়। আমার কাছে এটা খুবই জঘন্য লাগে, খুব রাগ হয় ওর উপর। ব্যাপারটা ঠিক হচ্ছিল না, তাই আমি ওকে ফলো করি যাতে ধরতে পারি বা নিষেধ করতে পারি। কিন্তু মাঝে প্রিন্সিপালের সঙ্গে দেখা হয় যাতে ওদের সঙ্গে আমার দূরত্ব বেড়ে যায়। স্যারের সঙ্গে কথা শেষ করে আমি ফ্লোরে গিয়ে খুঁজতে থাকি, বাট ততক্ষণে দিদি বের হয়ে আসে। তার কিছুক্ষণ পর সিদ্ধু বের হয়। তারপর আমি ওর উপর খুব রাগারাগি করি, কিন্তু ও আমার কোনো কথার উত্তরই দেয় না। আমি বলি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবো তোর নামে। তখন আমার আরেকটা ক্লাসমেট সেখানে আসে, কিরে কার নামে কমপ্লেন করবি? আমি সিদ্ধুকে দেখা
দেখালে ওই মেয়েটা আমায় বলে, কার নামে কমপ্লেন করতে চাইছিস তুই, বুঝতে পারছিস? এই কলেজ ওর বাবারই, কমপ্লেন করে কোনো লাভ হবে না, কারণ এ ব্যাপারে সবাই জানে ও কেমন। সিন বর্তমানে আসে। এসিপি বলছে, তাহলে কি সিদ্ধু প্লে বয় টাইপের ছেলে? ইন্দু কথা বলে না। সিন কাট করে সেই কথার উত্তর দেয় রাধা, না স্যার, ও প্লে বয় না, ও সরাসরি কথা বলতে পছন্দ করে, এই জন্যই অনেক মেয়ে ইমপ্রেস হয়ে তার সঙ্গে যায়, যেমনটা আমিও গেছিলাম। আমি সেই ছোট থেকে দেখে আসছি সিদ্ধুকে, একটা জিনিয়াস সে, এত জ্ঞান পিপাসু ছেলে আমি এর আগে কখনো দেখিনি। একদিন সে কি যেন একটা বই পড়ছিল, তার ফিলিংস ওঠে, তখন বাড়িতে কেউ ছিল না, সিদ্ধু আমায় ডাকে। তার ডাকাতে আমি অনেক খুশি হই, কারণ ও খুব কম কথা বলে। ও আমায় সরাসরি ফিজিক্যালের কথা বলে। আমি প্রথমে খুব রাগারাগি করি, কিন্তু এমন ভাবে ও আমায় বুঝিয়ে কনভিন্স করে আমি গলে যাই। সেদিনের ওই কাজের জন্য আমার না গিল্টি ফিল হয় আর না ওর উপর রাগ হয়। ও অনেক ভালো মনের একটা ছেলে, শুধু রাস্তা ভুলে গেছে স্যার, প্লিজ ওকে ফিরে আনুন। ওদিকে সিদ্ধু আবার ইন্দুর হোস্টেলে পৌঁছে গেছে। সে সময় তার ভাইও সেখানেই ছিল, সঙ্গে তার বন্ধুরাও রয়েছে। সুযোগ বুঝে সিদ্ধুকে তারা মারা শুরু করে। সিদ্ধু মারছে, খাচ্ছে আর ইন্দু ইন্দু বলে ডেকে যাচ্ছে, কিন্তু তার কোনো সাড়া নেই। অনেকক্ষণ মারামারি চলে, শেষে সিদ্ধু মার খায়, এরা মেরে মরে সেখান থেকে চলে যায়। গার্ডরা ফোন করে এসিপি কে বলে দেয় এই ঘটনা। রাধা সহ এসিপি হোস্টেলে আসে। রাধা তো সিদ্ধুর অবস্থা দেখে কান্না শুরু করেছে, কে মারো তাকে, এত বড় সাহস কার হলো? সিদ্ধু তুই কেন এমন করছিস? এমন অবস্থাতেও সিদ্ধু ইন্দুর ব্যাপারেই বলে, প্লিজ রাধা ওকে এনে দে না। রাধার খুব খারাপ লাগে সিদ্ধুর এমন অবস্থা দেখে। এসিপিও বুঝতে পারছে, হোস্টেলের দিকে তাকায়, আর পরের সিনেই আমরা দেখি এসিপি ইন্দুর সঙ্গে। এসিপি বলছে, আমি যতদূর বুঝতে পারলাম সিদ্ধু তোমায় নিজের চেয়ে বেশি ভালোবাসে, তাহলে কি এমন হয়েছে যে তুমি পাথর হয়ে গেছো? কাহিনী আগে চলে, সিন পেছনে আসে। ইন্দু বলছে, ওর ব্যাপারে এত কিছু জানার পর, ওর থিওরি চিন্তাধারা জানার পর আমি সিদ্ধান্ত নেই ওকে আর ফলো করবো না। খুব কষ্টে আমি ওর থেকে মন ঘুরিয়ে নিয়ে পড়াশোনার দিকে দিই। 1 মাস পর একটা প্রতিযোগিতার অনুষ্ঠান হয় মুম্বাই, যেখানে অনেকগুলো কলেজের টপাররা অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতা গত 3 বছর ধরে সিদ্ধুই বিজয়ী হয়ে আসছে, তার সঙ্গে কেউ পাল্লা দিতে পারে না। বাট এবার কাহিনী উল্টে যায়, আমি ও সেই প্রতিযোগিতায় ভাগ নেই। প্রতিযোগিতা শুরু হয়, নির্ধারিত সময় শেষ হওয়ার পর যখন রেজাল্ট আসে, সেখানে আমাদের দুজনের নাম আসে, মানে ড্র হয়। কয়েক বছরে এমন ঘটনা ঘটলো। ড্র থেকে একজনকে বাছাই করতে কর্তৃপক্ষ জীবন কি, লাইফ কি, এরপর কিছু কথা বলতে বলে। যার কথা বেশি গ্রহণযোগ্য হবে তাকে প্রথম ঘোষণা করা হবে। প্রথমে সিদ্ধু স্টেজে আসে। সে তার মতো করে জীবনের মানে বলে, মানে যুক্তি, লজিক আর সাইকোলজি দিয়ে। তার কথা, বাবা জীবনের সব পুঁজি দিয়ে ছেলের ভবিষ্যৎ বানাতে তাকে বাইরের দেশে পাঠায়। তারা তো জানে সে কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছে, তারপরেও এয়ারপোর্টে গিয়ে কান্নাকাটি করে। কেন? ছেলে বিদেশে গিয়ে ভালো আছে, কিন্তু বাবা মা আশ্রমে বসে ছেলেকে দোষারোপ করতে থাকে যে সে দেখছে না। কি করে দেখবে? তারা তো নিজেরা তাকে বাইরের দেশে পাঠিয়েছে তার ভালোর জন্য, তাহলে এখন কেন তার আশায় থাকে? এর পেছনে কোনো যুক্তি নেই। মোট কথা হলো যুক্তি জীবন। সবাই তালিবালি মারে, অনেক কঠিন কথা বলেছে। এরপর আসে ইন্দু। ইন্দু জীবনের মানে বোঝায় যে যেখানে সুখ, দুঃখ, ইমোশন, ফিলিংস থাকবে সেটাই তো জীবন। যুক্তি আর লজিক দিয়ে জীবন চলবে, বাট আবেগ বা ইমোশন না থাকলে সেটা কখনো জীবনই নয়। যুক্তি জরুরি, কিন্তু তার মানে ইমোশন ছাড়া চলা যাবে এমনও না। বাবা মা সবকিছু বিসর্জন দেয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। বিদেশে গিয়ে ছেলে বাবা মাকে ভুলে যাবে, এই জন্য তারা ইমোশনাল হয় না, এই জন্য তারা কান্নাকাটি করে না। যাকে কলিজায় রেখে বড় করেছে সেই ছেলেটা চোখের আড়াল হচ্ছে, সেখানে গিয়ে সে কেমন থাকবে, কাল থেকে তারা তাকে দেখতে পাবে না, এই জন্য কান্না করে। ছেলে মেয়ে বাবাকে দেখবে, এটা দায়িত্ব। আশা বা ভরসার কি আছে এখানে? হাজারো অপরাধে বাবা মা সন্তানকে বুকে টেনে নেয়, এর পিছনে কোনো যুক্তি খাটবে? ইন্দুর কথা, ইমোশন, ফিলিংস, আবেগ ছাড়া কখনো জীবন চলে না। সো এই সব কিছু মিলেই লাইফ। ইন্দুর কথা শুনে একবারে সবগুলো অডিয়েন্স দাঁড়িয়ে যায় আর সবাই অনেক খুশি। মানে সিদ্ধুর কথার চেয়ে ইন্দুর কথা বেশি ভালো লাগে সবাই। ইন্দু প্রতিযোগিতায় ফার্স্ট হয়, কিন্তু এটা সিদ্ধু নর্মালি নিতে পারে না। সেই দিনের ঘটনার 2 দিন পর সিদ্ধু কলেজে আসে। ইন্দু বলছে, আমার বিলবোর্ড দেখে ওর ইগোতে লাগে, সেই ঘটনা থেকে বের হতে পারেইনি। এর মাঝে আবার খবর আসে আমি কলেজের টপার হয়েছি। ব্যাস, এটা শুনে সিদ্ধুর হুঁশ উড়ে যায়। ওর ভিতর পড়তে থাকে। ও পুরোটা রাত সেম ভাবে সেম জায়গাতেই বসে থাকে। আমরা পরের দিন এসে দেখি চুপচাপ ছিলাম, বাট ও যখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল ছেলে পেলে একটু মজা করে। সিদ্ধু রেগে যায়, আমি হাসছি বলে আমাকে অপমান করে, চ্যালেঞ্জ করতে থাকে আমি নাকি তার মতো বুদ্ধিমান নই। অনেক কয়টা প্রশ্ন করে যার উত্তর আমি সঠিক দিই, কিন্তু যখন আমি একটা প্রশ্ন করি যে বছরে 28 দিন কয় মাসে হয়, ও কনফিউশনে পড়ে যায়। এটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু ও বলতে পারে না, কারণ ও কখনো ছোট ব্যাপার নিয়ে ভাবেইনি। সেদিন আমি ওকে অনেক কথা শোনাই যে তোমার ইগো বেশি, তোমার মাঝে অহংকার বেশি, তুমি মনে করো দুনিয়াতে তুমি একাই জ্ঞানী আর সবাই বোকা। এসব জিদ ছেড়ে স্বাভাবিকভাবে চলো, দেখবে পৃথিবীটা কত সুন্দর। আমার কথা তার মাথায় কতটা টাচ করে জানি না, কিন্তু সিদ্ধু ক্লাস থেকে সোজা বাড়িতে চলে যায় আর তার বাড়ির কাজের মেয়েকে তার রুমে নিয়ে কাপড় খুলতে বলে। বাট সে থেমে যায়। কি হলো? পিছনে ঘুরে দেখে তার মা। আন্টি যেন আকাশ থেকে পড়লো, তার ছেলে এতটা নিচ। সিদ্ধু মাথা নিচু করে বলে, মা আমায় ভুল বোঝো না, আমার অন্য সব চাহিদার মতো এটাও জাস্ট একটা। আন্টি বলে, বাহ বেটা, কোন জ্ঞানী মানুষের জ্ঞান যদি এমন কিছু করাতে পারে তাহলে তো আমরা ভালো আছি যে আমরা এতটা জ্ঞানী নই। এটা তোর কেমন যুক্তি? আর যদি ওর জায়গায় আমি তোর কাছাকাছি থাকতাম তাহলে কি আমায় ছি বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। একটা মা যদি কোনো সন্তানকে এইভাবে কথা বলে তাহলে এর থেকে বড় লজ্জার কথা আর কি হতে পারে? সিদ্ধুর মনে ব্যাপারটা টাচ
করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসে। অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু এবার আর গাছের পাতার দিকে অ্যাটেনশন যাচ্ছে না। এক দোকানে খাবার চাইতে গেলে তারা দূর দূর করে দাঁড়িয়ে দেয়। একজনের কাছে টাকা চাইতে গেলে সে বস্তা উঠানোর বিনিময়ে টাকা দিতে চায়, কিন্তু সিদ্ধু উঠাতে পারে না। শক্তি নেই নাকি অভ্যাস নেই বুঝলাম না। সেখানে একটা লোক ময়লা ফেলার ড্রামে তাদের খাবারের উচ্ছিষ্ট ফেলে দেয়। দুইটা লোক সেখান থেকে খাবারগুলো উঠিয়ে নিয়ে যায়। এটা দেখে সিদ্ধুও সেখানে যায়, বাট সেখানে আর খাবার নেই। সিদ্ধু কি করে, ওই লোকগুলো যে খাচ্ছিল তাদের থেকে খাবার কেড়ে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এরপর রাতে ক্ষুধার জ্বালায় ফুটপাতে বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু সেখানেও জায়গা হয় না, পুলিশ এসে তাড়িয়ে দেয়। এইভাবে সারাটা রাত সে নিজেকে অনেক কষ্ট দেয়। মানে বাস্তবতার মাঝে আবেগ কি, কতটা জরুরি, মানুষ কিভাবে চলছে বাঁচতেছে বোঝার চেষ্টা করে। এখন হয়তো বুঝতেও পেরেছে। শেষে এক বাবা তাকে স্বপ্নপুরের পাতা খাওয়ায়, বুঝতে তো পারছেন কি সেটা। তারপর সেও আবেগ আর ইমোশন নিয়ে কথা বলে আর তার মাঝে ভ্যানিশ হয়ে যায়। সিদ্ধু এবার বুঝতে পারে তার মাঝে কি দরকার বা এতদিন সে কি ভুলটা করেছে। এখান থেকে সিদ্ধু বিড়ি খাওয়াও শিখে যায় আর পরের দিন সকালে বাড়ি ফিরে আসে। সারা রাত যেহেতু ঘুমায়নি এই জন্য লম্বা একটা ঘুম দেয়। বাবা মা চিন্তা করছিল না জানে কি হলো। রাধা শান্ত হতে বলে যে ও ঠিক আছে, তোমরা চিন্তা করো না। সারা রাত তারা এখানেই থাকে। আর ঠিক ভোরের দিকে ঘড়ির অ্যালার্ম শোনা যায় সিদ্ধুর ঘর থেকে। এরা অবাক, কি হলো? সিদ্ধুর আওয়াজ আসে, মা ডোসা বানাও, ক্ষুধা লেগেছে। আন্টি খুব খুশি, চলো চলো ছেলে খেতে চেয়েছে। রাধাকে এখানে রেখে তারা খাবার রেডি করতে যায়। ক্যামেরা এবার উপরে এলে আমরা অবাক হয়ে যাই। সিদ্ধুর মাঝে পরিবর্তন দেখা যাচ্ছে। এতদিন যে কাপড়গুলো সে পরেনি, হাত দিয়ে ধরেও নি, সেগুলো দেখছে। দামাদাম পরে নাই। বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার, সবকিছু অতিরিক্ত আছে, যখন যেটা মন চায় পরবে। আর আমাদের দেখুন, এক জোড়া স্যান্ডেল কিনে যতদিন না ওই জুতোর বোটা লোহা মেরে চলা যাবে চলতেই থাকে। যাক, সবকিছু পরে ভাই যখন আয়নার সামনে খাড়ায়, আলাদা একটা লুক দেখা যায় তার। হিরোর লুকে চলে এসেছে। রাধা চোখ ঘষতে ঘষতে ঘুম থেকে ওঠে, যে মাথাটা এদিকে করে হা করে চেয়ে থাকে। সিদ্ধু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আরে বাহ, এ কাকে দেখছি আমি, এত স্মার্ট, বাহ। এবার কিন্তু এমনই থাকতে হবে, ওকে? সিদ্ধু বলে, এখন থেকে এমনই থাকবো, চল নাস্তা করি। সিদ্ধুর এমন পরিবর্তন তার বাবা মাকে অনেক খুশি করায়। আন্টি এতটা খুশি হয় যেন তার ছেলে এই প্রথমবার তাকে মা বলে ডাকছে, এমন মনে হয়। সিন কলেজে আসে। গত কয়েকদিন সিদ্ধু কলেজে আসেনি, তাই ইন্দু একটু চিন্তা করছিল যে কি হলো ওর, আমার কথা কি বেশি মন খারাপ করেছে নাকি, আমি কি একটু বেশি বলেছি। সিদ্ধুকে নিয়েই ভাবছিল, একটা গাড়ির শব্দ পায়। আগ্রহ নিয়ে ইন্দু দেখে। একটু পর যখন দরজা খোলে, সিগারেটের ধোঁয়ায় ভরা, ভেতর থেকে বের হয় সিদ্ধু। বাস, তার স্টাইল, সোয়াগ, হাতে সিগারেট, একদম ফ্রেশ। দেখে তো সবাই অবাক। ইন্দুর তো চোখের পাতা নড়ছে না। আচ্ছা, ইন্দুর পিছে কি কাউকে দেখতে পাচ্ছেন? একদম ফাঁকা না? একটু দাঁড়ান। সবাই চেয়ে আসে। সিদ্ধু এসে ইন্দুকে হালকা করে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। বাট ইন্দুর পিছে কিন্তু এখন অনেকগুলো লোক, তাই না? সিদ্ধু চলে যায়। ইন্দু জাস্ট হা করে থাকে। পরের দিন থেকে সিদ্ধু বিন্দাস আর চিল মুডে কলেজে আসে। ইন্দু শুধু মন ভরে তাকে দেখে যায় যে কতটা পরিবর্তন হয়েছে সে। সিদ্ধু এখন টিচারদের সম্মান করে, ক্লাসে নর্মাল থাকে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, বাবা মার সঙ্গে সময় দেয়, মায়ের কোলে ঘুমায়, সুযোগ পেলে সবার সঙ্গে বসে গল্প সল্প করে। আর এই সব কিছু ইন্দু ফলো করে যাচ্ছে। এভাবে মাস খানিক পার হওয়ার পর একদিন কিছু কোম্পানি জব সিলেকশনের জন্য ইন্টারভিউ নিতে আসে কলেজে, যেখানে সবাই ফর্মাল ড্রেসে এসেছিল। ইন্দু শাড়ি পরেছিল। একটু পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ইন্দুর খুবই প্রিয়, তাই সে ভিজতে চলে যায়। ইন্টারভিউ দিয়ে কি হবে, এভাবে বৃষ্টির মাঝে ঘুরলেই তো কাজ হয়ে যাবে। যাক, ঘোরাঘুরি করছে। সিদ্ধু আসে। এখন এমন একটা প্রজাপতি যদি টিকটিকির সামনে ঘোরে, সে কি ছেড়ে দেবে? কেমনটা লাগবে বলুন? সিদ্ধুর আশা দেখে আরেকটা দিদি গিয়েও এমন এমন করতে লাগে। বাট সিদ্ধু তাকে না করে ইন্দুর হাতটা ধরে টান দিয়ে সামনে এনে, এডিটর কি চলছে এখানে বলো তো। ইন্দু তো সিদ্ধুকে পছন্দ করে, সেও রাজি হয়ে যায়। আর পুরো কলেজের সামনে দুজন হাওয়াই মিঠাই লেনদেন করে। যাক, খাওয়া দাওয়া শেষ করে সিদ্ধু ইন্দুকে নিয়ে রাধার কাছে আসে, কারণ সে তো তার ভালো মন্দ বোঝার একমাত্র ফ্রেন্ড বা আত্মীয়। রাধার সঙ্গে পরিচয় হয়। তাদের মাঝেও যে লুডো খেলা হয়েছে সেটাও সিদ্ধু বলে দেয়, যাতে সে ভুল না বোঝে বা সবকিছু তাদের মাঝে ক্লিয়ার থাকে। এরপর দুজন সুযোগ পেলে দেখা সাক্ষাৎ করে। ইন্দু লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেয়। ব্যাস, দুজন চলে যায় লম্বা ড্রাইভারিতে। এখন এর মাঝে কি হবে তা তো বুঝতেই পারছেন। ঘোরাফেরা, না জাগানা, সময় সুযোগ পেলে ওই চাটাচাটি, এই অবধি তো ঠিকঠাক ছিল, তাই না? রাতের বেলা তারা একটা পাহাড়ের মতো একটা জায়গা আসে, যেখানে আগুন জ্বালানো ছিল। আগে থেকেই কিন্তু এটা রেডি ছিল, বোঝা যাচ্ছে। বাট এরা এমন ভান করে যেন মাত্র এসে দেখলো। যাক, এখানে বালুর মধ্যে প্লেন ল্যান্ড করে। তারপর শুরু হয় সাপ লুডুর খেল। এখনো কারো পুট ওঠেনি। কিছুক্ষণ পর ফোটা ওঠে আর মই সিঁড়িতে উঠে পড়ে। আর এডিটর কি চলছে সব, কত সিঙ্গেল ছেলে পেলে আছে এখানে, ছাড়ো। তাই বলে বালুর মাঝে এমন খোলা পরিবেশে, আরে পাপিরা, আমার মতো ভালো মানুষটার ঘুমটাও ভাঙায় দিলি। যাক, আর গভীরে না যাই। সেখান থেকে ফিরে সিদ্ধু তার বাবাকে ইন্দুর ব্যাপারে বলতে যাবে। তার বাবা আগে থেকে ইন্দুর ব্যাপারে জানে, তাদের কোনো সমস্যা নেই, তারা মেনে নেবে। খুবই ভালো কথা। পরের দিন তারা আবার বের হয়। বৃষ্টিতে ভিজে ভাই দিদিকে কোলে নিয়ে ঘোরে। তারপরের দিন সেই বৃষ্টির ইফেক্ট পড়ে। সিদ্ধু তার সর্দি ভালো করে দিতে গাড়ির ভিতরে এনে কি যেন একটা লাগিয়ে টেম্পারেচার বাড়িয়ে দেয় আর ইন্দুকে শ্বাস নিতে বলে। বড় মানুষের বড় বড় ব্যাপার, আমরা গরিবরা কি বুঝবো। ইন্দু তো শ্বাস নিচ্ছে, তারটা হচ্ছে না বলে সিদ্ধু দেখাতে যায়। দিদি তার এমন শ্বাস নেওয়া দেখে অ্যাট্রাক্ট হয়ে যায়। আর আবার শুরু হয় চুলকাচুলকি। কপাল আমার। এরপর গাড়ির ভিতরেই যা
আর কিতা কয়েন আমার শরম করে। এরপর রাতভর ফোনে কথা, সিদ্ধু ইন্দুদের বাড়িতে যাওয়া, ছাদে বসে রাত জাগা, আড্ডা দেওয়া, এভাবেই চলছে। মাঝে পার হয়ে যায় আরো কিছুদিন। সিদ্ধুর মা ইন্দুর সঙ্গে পরিচিত হতে চায়। পিনিক ওঠে, এখনই তাদের বাড়িতে গিয়ে তাকে সারপ্রাইজ দিবে। তিনজন বেরিয়ে পড়ে। একটু পর ইন্দুর বাড়িতে এসে দেখে গেটে তালা দেওয়া। সিদ্ধুর মনে পড়ে তারা একটা অনুষ্ঠানে গেছে। সিদ্ধু তার বাবা মাকে সেখানেও নিয়ে যায়, কিন্তু পায় না। তারা আস্তে আস্তে ইন্দুরা চলে গেছে। সিদ্ধু আবার তাদের বাড়িতে যেতে চায়, তার বাবা নিষেধ করে, কারণ সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আর রাতও অনেক হয়ে গেছে। পরের দিন দুজন কই জানে যাচ্ছিল, ট্রাফিকে পড়ে সিদ্ধু ইরিটেট হতে থাকে। ইন্দু বোঝানোর চেষ্টা করে এটা নর্মাল না, সে অপেক্ষা নিতে পারছে না। রাগ করে গাড়ি থেকে বের হয়ে যায়, সামনে কি আছে তাদের মারতে। ইন্দু অনেক বুঝিয়ে শান্ত করে যে ইন্ডিয়াতে এটা খুব নর্মাল ব্যাপার, এত হাইপার হওয়ার তো কিছু নেই। সিদ্ধু শান্ত হয়। কয়েকদিন পর তাদের একটা ফ্রেন্ডের জন্মদিন পার্টি উপলক্ষে একটা ক্লাবে আসে, মজা মস্তি করে, ডাবের পানি খায়। একটু পর ট্রুথ অর ডেয়ার খেলে। বোতলের মাথাটা ইন্দুর দিকে আসে, সবাই তাকে ডেয়ার নিতে বলে। নেই, এখন কি করতে হবে? কিস। তার বয়ফ্রেন্ডকে কিসই করতে হবে। এগুলা জ্বালা কি আর 40 হয় বারে? ফাইজলামি বাপ। এদের লুক আর এক্সপ্রেশন দেখুন। আস্তে আস্তে আগুন পানি এক জায়গায় হতে থাকে। ছেলের মনে তো লাড্ডু ফুটছে, সবাই জায়গাও করে দেয়। আর দেখতে দেখতে শুরু হয় কামড়া। প্রথমে ব্যাপারটা নর্মালি ছিল, কিন্তু আস্তে আস্তে দুজনেরই মুড উঠে যায়। সিদ্ধু কন্ট্রোল হারিয়ে ফেলে আর ইন্দুকে এনে একটা টেবিলে বসিয়ে দেয়। তারপর ধাক্কা দিয়ে শুয়ে নিজের চেন খুলতে যায়, ইন্দু একটা লাথি মেরে দেয়। ইডিয়েট। সবাই তো কি হলো এটা? ইন্দু বের হয়ে যায়। এবার মাথা মোটার হুঁশ ফিরে আসে, সে কি করতে চলেছিল। বলুন এখানে দোষটা কার? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে এখানে অ্যাকচুয়াল ভুলটা কার ছিল। সিদ্ধু এসে সরে মরে বলে, কিন্তু ইন্দু তার কথা শোনে না। শুনবে কি করে? তার তো এটুকু খেয়াল করা উচিত ছিল। ইন্দু ভাবছে। সে মন খারাপ করে চলে যায়। পরের দিন রাধা গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওটা মিস্টেকলি হয়ে গেছে। ইন্দুর কথা, ও এখনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে, ওর হইলেই হইলো। এতগুলো মানুষ কি ভাবছে আমার ব্যাপারে বলতে পারো? যখন গাছে মই লাগাচ্ছিলে দিদি, তখন তো তোমার মাথায় আসেনি। এখন সাপ যখন গাছে উঠেছে তো এখন মানুষের কথা মনে পড়েছে। ইন্দু কান্নাকাটি করে যে সে আসলে তাকে সম্মানই করে না। রাধা অনেক কিছু বুঝিয়ে তাকে কনভিন্স করে। ক্লাবের ঘটনা জানার পর সিদ্ধুর বাবা মা ডক্টরের সঙ্গে কথা বলে। তখন ডক্টর বলে সে এখনো পুরোপুরি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার ফিলিংস এর ব্যাপারে সে এখনো জ্ঞাত নয়। এর জন্য কি করতে হবে? ডক্টরের পরামর্শ, ওকে একটা নির্জন জায়গায় নিয়ে মেডিটেশন, ইয়োগার মাধ্যমে নিজের উপর কন্ট্রোল আনাতে হবে। এখন এটা করবে কে? আর কে আছেই তো বান্দি। ইন্দু সিদ্ধুকে নিয়ে তাদের একটা গেস্ট হাউসে আসে। সকালে অ্যালার্ম দেওয়া ছিল, সিদ্ধুকে উঠাই, সে তো উঠতে চায় না। জোর করে ধরে মাঠে নিয়ে যায়, ঘুমাতে ঘুমাতে ইয়োগা করায়। এভাবে সকাল সন্ধ্যা ইন্দু তার খেয়াল রাখে। দিন যাচ্ছিল, ইন্দুর এক্সামের সময় ঘনিয়ে আসছিল। সিদ্ধুর খেয়ালও রাখে, নিজের পড়াশোনাও করে, আবার তাকে কন্ট্রোলও করা শেখাচ্ছে। এর থেকে বড় ভালোবাসার প্রমাণ আর কি বা হতে পারে? এইভাবে দিন পার হলে একদিন সকালে ইন্দু উঠে দেখে সিদ্ধু নেই। কই গেল? বাইরে এসে দেখে সে একাই কাজে লেগে গেছে। ব্যাপারটা তার ভালোই লাগে। ইন্দুর মা ফোন করে বলে, বেটি কাল তোর এক্সাম, তুই পড়াশোনা করছিস তো, সামনে এক্সাম আর তুই ওর সঙ্গে গেলি, এটা খুব একটা ভালো হলো না। কাল ইন্দুর সিভিল এক্সাম, তাই রাতেই তারা রওনা দেয়। সিদ্ধু গাড়ি চালাচ্ছে, ইন্দু পড়ছে, সব ঠিকঠাক চলছিল। পাশ দিয়ে এক জঙ্গলি ষাঁড় যাচ্ছিল, সে ইন্দুকে নিয়ে একটু খোঁচা দেয়। সিদ্ধু কন্ট্রোল করে, একটু পর আবার আসে। সিদ্ধু তো রাগ হয়, বাট ইন্দু থামায়। তার কিছুক্ষণ পর সে আবার এসে ইন্দুকে বাজে কথা বলতে থাকে যে বেবি আমার কাছে এসো, আমি ফিজিক্স বুঝিয়ে দিব। এবার আর সিদ্ধু রাগ কন্ট্রোল করতে পারে না। ইন্দু নিষেধ করে, প্লিজ শান্ত হও, এইসব আমাদের জন্য খুব নর্মাল না। সে কথা শুনে না, গাড়ি জোরে ছেড়ে ছেলেটার সঙ্গে লাগিয়ে দেয়। সে তো উল্টে পড়ে যায়, এদের গাড়িটাও এখানে ফেসে যায়। গাড়ি থেকে নেমে সিদ্ধু আবার তাকে মারতে যায়, বাট ইন্দু ঝামেলা চায় না, তাই তাকে টেনে নিয়ে যায়। ছেলেটা উঠে চলে যায়। তাদের গাড়ির প্রবলেম হয়েছে, মেকানিককে ডাকা হয়েছে। ইন্দু ফোনে কথা বলছে, সিদ্ধু বিড়ি টানছে। হুট করে একটা লাথি সিদ্ধুর মাথার পেছনে এসে লাগে। মানে ওই ছেলেটা তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে এসেছে। এই জন্য মুরব্বীরা বলে বেশি পাকনামি ভালো না। শুরু হয় মারামারি। কিন্তু বারবার চিল্লাচ্ছে, সিদ্ধু এসব বন্ধ করো, আমরা চলো এখান থেকে চলে যাই। না, সে কোনো কথাই শুনছে না। তারা তাকে মারলো কোন সাহসে? চিল্লাই আর মারামারি করে। আবে গাধারা বাচ্চা, সঙ্গে যে আছে তার কথা তো একটু ভাব না। সে মেরেই যাচ্ছে। এবার যে ভয় আমরা পাচ্ছিলাম সেটাই হয়। একজন এসে ইন্দুকে ধরে ফেলে। ছাড় বলছি। ইন্দু এত ডেকে যাচ্ছে, সিদ্ধু মাথা মোটার কোনো হুঁশি নেই। যখন সিদ্ধু কথা শুনছিল না, ছেলেটা ইন্দুর শার্ট কেটে ফেলে। এখানে আফসোস করবো নাকি রাগ হবো বুঝতেছি না। ইন্দু তাড়াহুড়ো করে জামা ঠিক করে। তারপরও যখন সিদ্ধু এদিকে ফিরে তাকায় না, ছেলেটা ইন্দুকে ফেলে দিয়ে উপরে উঠে পড়ে। ইন্দু এত করে ডাকে, সিদ্ধু সিদ্ধু। এই বনো ভালু, মোটু পাতলুর গু খেয়ে নেশা করা হনুমান, পাইকারি দরে কেনা গোবর, হরেন্ডার আলু, মাথা মোটা, একে নিয়েই বিজি থাকে, ওদিকে তাকায় না। একে মারছে আর হোলা ব্যাঙ্গেল লাগান চিল্লাচ্ছে। আবে ছাগলদের সর্দার, বকরিদের এমএলএ, পিছনে একবার তো দেখ কি হচ্ছে। ইন্দুর ডাক তার গায়ে লাগে না, বাট সৌভাগ্যবশত হাইওয়ে পুলিশ তাদের সেখানে দেখতে পেয়ে চলে আসে। রাগে আপনার শরীর কাঁপছে না, জিদ উঠছে না? আরো সামনে দেখুন। দুজনকে থানায় আনা হয়। ইন্দু বারবার অফিসারকে রিকোয়েস্ট করছে, কারণ কাল এক্সাম আছে। এই বেড়া অফিসারের উপর রেগে যায়। ইন্দু থামায়, স্যার প্লিজ স্যার যেতে দিন স্যার, কাল আমার এক্সাম স্যার, প্লিজ স্যার। অফিসার কথা শুনছিল না বলে এই প্যারাসিটামল আবার চিল্লাই, কি সমস্যা? ইন্দু চুপ করতে বলে, সে তো কথা বলছে না। মাথা মোটার ব্যবহারে অফিসার রেগে যায়। কিবে কি সমস্যা তোরবে? ভেড়ার বাচ্চা অফিসারের কলার ধরে ফেলে। আর কি দে পিটন, ধর শালাকে, ঢুকা ভিতরে ঢুকা। রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরবে আর কিছু হলে কে
আটকে দেয় পুলিশ, জেলে বন্দি করে রাখে। এমনটা লাগে বলুন? ইন্দু বুঝে যায় ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। সে অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে, স্যার কাল এক্সাম ছাড়ুন প্লিজ। বাট অফিসার ছাড়ে না, কারণ আবার যদি কিছু হয় তাহলে তো দায়ভার এদেরই হবে, তাই না? ছাড়ে না। রাতটা জেলের ভিতরেই কেটে যায়। সকালে এসিপি কে বলে তাদের ছেড়ে দেয়। ইন্দু চুপচাপ বের হয়ে যায়। পিছনে ক্যাবলা ইন্দু ইন্দু বলে এসে যে হাতটা ধরে, ইন্দু ঠাটি একটা থাপ্পড় মারে। ছাড়ো সিদ্ধু, তুমি কি আদৌ পরিবর্তন হবে না? আর কিভাবে তোমায় বুঝাবো বলো? ভালোবেসে বুঝালাম, আদর করে বুঝালাম, কাছে এসে বুঝালাম, দূরে গিয়ে বুঝালাম, তোমার মাঝে কোনো ধরনের পরিবর্তন নেই, আর না কখনো হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার ক্যারিয়ার, ক্যারেক্টার তুমি সবকিছু শেষ করে দিলে। আমি আর পারছি না, আমাকে একটু বাঁচতে দাও বলে ইন্দু সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। এইসব কারণে ইন্দু আর সিদ্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আর সিদ্ধু তার অভাবেই অমন পাগলামি করছে। এসিপি বলে, তোমার সঙ্গে যা হয়েছে তার সমবেদনা জানানো ছাড়া হয়তো আমি আর কিছুই করতে পারবো না। আমি অ্যাকচুয়ালি সরি, আমার কারণে ওসব কথা তোমার আবার মনে পড়লো, বাট আমার মনে হয় তুমি এখন ওকে ভালোবাসো, তাই বলছি এটা ধরে রেখো, জায়গাটা ফাঁকা রেখো। আমি আমার মতো করে শেষবার চেষ্টা করতে চাই বলে এসিপি সেখান থেকে চলে যায়। আর সিন নিয়ে আসে সিদ্ধুর কাছে, যে ইন্দুর খোঁজে খোঁজে প্রায় পাগল হতে চলেছে। যে যে জায়গায় তারা গিয়েছিল সেগুলোতে যায়, তাদের কথা মনে করে, আর কষ্ট হলে দৌড়াদৌড়ি করে নিজেকে একটু শান্ত করে। রাস্তায় রাস্তায় খুঁজে বেড়ায়, কোনো মেয়ের জামা কাপড় দেখে যদি একটু সন্দেহ লাগে তার পিছে দৌড়ায়। মানে কোনো নিয়ম কানুন বা রুটিন নেই। সিদ্ধুর অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। এভাবে চলতে চলতে এক রাতে ফুটপাতে শুয়ে পড়ে, বাট খুব ঠান্ডা লাগে, মনে হয় জ্বর এসে যায়। রাতে ম্যানেজার তাকে কম্বল আর খাবার দেয়, কিন্তু সিদ্ধু সেগুলো নেয় না। কাঁপতে কাঁপতে পাশে একজন আগুন জ্বালিয়েছিল, সেখানে এসে বসে পড়ে। কাঠ শেষ, আগুন নিভে যাচ্ছিল। ময়লা ফালার এই জায়গায় কেউ কিছু বই রেখে গেছে, সেগুলো এনে ছিঁড়ে ছিঁড়ে আগুন জ্বলায় আর হাত তাপিয়ে নিজেকে গরম করতে থাকে। একটু পর সেখানে এসিপি আসে। সিদ্ধুর পাশে একটা মেডিটেশনের বই দেখে সেই বই থেকে কিছু উক্তি বলে। তারপর পয়েন্টে আসে। এসিপি বলে, আমি বুঝতে পারছি তোমার পেইনটা ভিতরের, তাই বাইরে নিজেকে কষ্ট দিয়ে তুমি ভুলে থাকার চেষ্টা করছো, তাই না? তোমার সেই পেইনটার নাম হয়তো ইন্দু। ব্যাস, ইন্দুর নাম শুনে সিদ্ধুর ফেসে যে একটা রিয়াকশন আর নিঃশ্বাসের শব্দ আসে, কঠিন লাগে। সিদ্ধুর গলা ভারী হয়ে আসে। কাঁদো কাঁদো স্বরে সে বলে, নো স্যার, ইন্দু ইজ নট মাই পেইন, শি ইজ মাই প্লেজার। মোর এভার ইন্দু ইজ নেজার রিভোকেবল, নো রিপ্লেসেবল। জি স্যার, আমি জানি কারণটা আমি, কিন্তু আমি ওকে ছাড়া যে বাঁচার কল্পনাও করতে পারছি না স্যার। সে আমায় ছেড়ে চলে গেছে, দোষটা আমার অপরাধ ছিল, কিন্তু কি করবো স্যার, রেগে যাওয়া যে আমার নেচার বলে হু হু করে কাঁদতে লাগে। এই জায়গাটা একদম ইমোশনাল হয়ে যায়। এটাই তো আমার সমস্যা স্যার, এই জন্য কি না করলাম। সিদ্ধু কথা বলতে পারছিল না, হাঁপাতে হাঁপাতে বলে, স্যার যখন আমি যুক্তিকেই জীবন মনে করতাম, আবেগহীন ছিলাম, তখন সেটার মাঝেই বেঁচেছিলাম, ভেবেছি এভাবেই বুঝি জীবন চলে। সেখান থেকে বের হয়ে এখন যখন আবেগ ফিলিংস এর মাঝে আছি, এখন মনে হচ্ছে এখানেও আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি। যতবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি স্যার, ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে নেই, আমাকে ছেড়ে চলে গেছে, ও আমার সঙ্গে থাকবে না, মনে পড়লেই আমার সবকিছু গুলিয়ে যায় স্যার। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি কি করবো স্যার? এসিপির ভিতরটাও হয়তো গুমড়ে আসছে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না। কান্নাটাকে একটু থামিয়ে সিদ্ধু বলে, জি স্যার, আমি চেষ্টা করব, আমি সবকিছু মেনটেন করব, আমি ইন্দুর জন্য সবকিছু করব। স্যার আপনি কি আমার ইন্দুকে এনে দিবেন স্যার? এসিপি হা করে আছে। এই প্রশ্নে সে কি উত্তর দেবে? সিদ্ধু বলে, স্যার আপনি কি ওকে একটু বুঝান না, ওকে একটু কনভিন্স করুন, এই বইগুলো নিয়ে তাকে পড়ান, একটু বুঝান। আমি ওকে না পেলে মরে যাবো স্যার, প্লিজ স্যার। কাঁদতে কাঁদতে এসিপির পায়ে হাত দিতে লাগে। এসিপি থামাই, সিদ্ধু কি করছো প্লিজ? সিদ্ধু কাঁদতে থাকে, প্লিজ স্যার, আমি ইন্দুকে চাই স্যার, প্লিজ স্যার। হুট করে বাসের সাউন্ড কানে আসে, আর ইন্দু সেই বাসে আসে মনে করে সিদ্ধু আবারও দৌড় দেয়, ইন্দু ইন্দু। এসিপি তাকে থামাতে পারে না। সিদ্ধুর বাবা মার কাছে এসে বলে, সিদ্ধুর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, সেকেন্ডের মাঝে ওর ফিলিংস পাল্টে যাচ্ছে, এখন ওকে ফেরাতে না পারলে অনেক দেরি হয়ে যাবে। বাবা মা তো কষ্ট পাচ্ছে, বাট কি করবে? এসিপি বলে, ইন্দু ওর মাথা মগজে ঢুকে গেছে, ওখান থেকে ওকে বের করে আনা সম্ভব নয়, এর জন্য ইন্দুকেই প্রয়োজন, ও এলেই সব ঠিক হয়ে যাবে। সিদ্ধুর বাবা বলে, আমরা ইন্দুর কাছে গেছিলাম, ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু ও রাজি হয়নি। এসিপি বলে, আমি শেষবারের মতো ট্রাই করতে চাই। সিন পরের দিন সকালে সিদ্ধুকে দিয়েই শুরু হয়। পাগলের মতো রাস্তা রাস্তায় ইন্দুকে খুঁজে বেড়াচ্ছে। একটা গাড়ির সামনে দাঁড়িয়ে যায়, খুঁজতে থাকে, ইন্দু ইন্দু কই? গাড়িতে থাকা ছেলেগুলো তাকে ধাক্কা দিলে সিদ্ধু রেগে গিয়ে তাদের মারা শুরু করে। একজন ব্যাট নিয়ে বের হলে সিদ্ধু ব্যাট কেড়ে নিয়ে সেটা দিয়ে তাদের মারা শুরু করে। ম্যানেজার এসে দেখে এই অবস্থা, ফোন করে সিদ্ধুর বাবা মাকে সব বলে দেয়। সিদ্ধু ছেলেদের মারতে থাকে আর ইন্দুর কথা জিজ্ঞেস করে। এইভাবে সেখানে যাকে সামনে পায় তাকে মারতে থাকে, গাড়ি ভাঙচুর করে, মোটরসাইকেল ভাঙে, মানে পুরো দমে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। যাকে তাকে মারছে আর গলা ছেড়ে ইন্দু ইন্দু বলে চিল্লাচ্ছে। রাধা এসে দেখে এই অবস্থা, সিদ্ধু কি হচ্ছে, এসব কি করছিস, প্লিজ থাম। সিদ্ধু থামে না, সে কোনো কথাই শুনে না, জাস্ট ইন্দু ইন্দু দেখে যাচ্ছে। রাধাকে একটা চটকানা দিয়ে সরিয়ে দেয়। তারপর তার বাবা মা আসে। ছেলের এমন অবস্থা দেখে বাবা মা কি করে ঠিক থাকে? তারা চেষ্টা করে সিদ্ধুকে থামানোর, বাট সিদ্ধুর এতটা জিদ উঠে গেছে যে সে কাউকেই চিনতে পারছে না। তার বাবা মাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে এইভাবে সবাইকে মারছে বলে লোকজন আর তাদের সামনে যেতে দেয় না।
না। সিদ্ধু সমানে চিল্লাই যাচ্ছে, আমি ইন্দুকে চাই, ইন্দুকে চাই, আমার ইন্দু কোথায়, ইন্দু। একটু পর এসিপির গাড়ি এসে থামে আর ভিতর থেকে বের হয় ইন্দু। লোকজনে ঘেরা, সিদ্ধুর গলার আওয়াজ শোনা যাচ্ছে, একটু ভয় পাচ্ছে। এসিপি সামনে যায়, সিদ্ধু কি হচ্ছে এসব, চলো বলছি। সিদ্ধু তাকেও চিনতে পারে না, একটা থাপ্পড় মেরে দেয়। লোকজন তাকেও ধরে। তারপর আসে ইন্দু। আরে দিদি, যদি আসার প্ল্যান ছিল তাহলে আগেই আসতেন, এখন আসার কি দরকার। যাক, ইন্দু সামনে যায়। এসিপি না করছে সামনে যেতে, কারণ সে স্বাভাবিক নেই। বাট সিদ্ধুর এমন অবস্থা থেকে হয়তো থাকতে পারছে না। কাছে গিয়ে ডাক দে, সিদ্ধু। পরিবেশ শান্ত, কোনো আওয়াজই নেই, একদম নিঃশব্দ। সিদ্ধু পিছনে ঘোরে, কথা বলে না, সামনের দিকে চেয়ে থাকে। ইন্দু চেয়ে আছে, দুজনের দিকে চেয়ে আছে। ইন্দু বলে, কি হয়েছে তোমার? আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, চলো। সিদ্ধু হাতটা বাড়িয়ে দেয়। ইন্দু, আমি তোমার ইন্দু। সিদ্ধু আদর করতে করতে ধাম করে তার গলাটা চেপে ধরে। আমার ইন্দু কই, বল বল, আমার ইন্দু কই। সিদ্ধু, আমি ইন্দু। না, সে শোনে না। বল, আমার ইন্দু কোথায়, বল। গলা চেপে ধরে, শক্ত করে চেপে ধরেছে। সবাই যা চিল্লাচ্ছে, কিন্তু কেউ সামনে আসছে না। এটা কি কোনো কথা হলো? মানে কেউ তো আসবে এতগুলো লোকের মধ্যে থেকে। সিদ্ধু তার পুরো শক্তি দিয়ে চেপে ধরে আছে। ইন্দুর অবস্থা খারাপ, শ্বাস বন্ধ হবে অবস্থা। এবার হয়তো ইন্দু আন্দাজ করতে পারছে যে সিদ্ধুর অবস্থা তাকে ছাড়া কতটা ভয়াবহ হয়ে গেছে। আবার বাসের আওয়াজ শুনে ইন্দু ইন্দু বলে সেই বাসের পেছনে দৌড়াতে থাকে। ইন্দু তো বেঁচে যায়, কিন্তু বাসের পিছে দৌড়াতে গিয়ে একটা গাড়ি এসে সিদ্ধুকে লাগিয়ে দেয়, যাতে সিদ্ধু ঘুরতে ঘুরতে উপরে ওঠে আর এখানে মুখ থুবড়ে পড়ে যায়। সবার অভিযোগ শেষ। বাবা মা রাধা হতভম্ব। ইন্দুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, অনেক বড় শক খায়। ইন্দু হয়তো কখনো কল্পনাও করেনি যে সিদ্ধুর অবস্থা এমন হয়ে গেছে। ক্যামেরা সিদ্ধুকে ফোকাস করে আর ডিরেক্টর বলে যে ব্যক্তি সবসময় কোনো একটা বিষয়ে চিন্তা বেশি করে সে তার মায়ায় পড়ে যায়। মায়া পাওয়ার লোভ জন্মায়, আর লোভ পূরণ না হলে রাগ হয়, রাগ মূর্খতা সৃষ্টি করে, আর মূর্খতা বিবেক বিচার খেয়ে ফেলে। আর এই সবকিছুর শেষ পরিণাম হলো অধঃপতন। ক্রেডিটে সেই ছেলে অভিজিৎ রয়, যার লাইফের ঘটনা থেকে কাহিনী ইন্সপায়ার তাকে দেখায়, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবার আসুন মূল কথায়। মুভিতে অনেক কিছু ইললজিক্যাল দেখানো হয়েছে, সেসব ছাড়ুন। আপনারা জাস্ট বলুন এখানে দোষটা কার? সিদ্ধুর এই মৃত্যুর দায়ী কি ইন্দু? যদি ইন্দু দোষী হয় তাহলে সিদ্ধু তার সঙ্গে যা করেছে সেটা কি ঠিক ছিল? সিদ্ধুর বাবা মা কি দোষ করেছিল, তারা এখন কেন শাস্তি পাবে? এই দোষের ভাগ কে নেবে? উত্তর আপনার কাছে নেই, আপনি দিতে পারবেন না। কারণ ভালোবাসা এতটাই ফালতু জিনিস, এতটাই ডিসগাস্টিং একটা জিনিস, যার সমস্যা আছে, সমাধান নেই, নো সলিউশন। পৃথিবীতে আর এমন কোনো কষ্ট নেই যা আপনি সইতে পারবেন না, এমন কোনো ব্যর্থতা নেই যার ফলাফল এতটা ভয়ানক যে আপনার অস্তিত্ব বিলীন করে দিবে। দেয়ার ইজ নাথিং এলস। আরে যে ভালোবাসা ধর্ম ত্যাগ করতে দ্বিধা করায় না, বাবা মার ভালোবাসা যার কাছে ছোট হয়ে যায়, বন্ধুকে জেলে পাঠিয়ে দেয়, গোটা দুনিয়ার সামনে উলঙ্গ করে ছেড়ে দেয়, মন ভেঙে খান খান করে দেয়, নিজের অস্তিত্ব ঠিক রাখতে দেয় না, লোকলজ্জা ভুলিয়ে দেয়, ক্যারিয়ার ধ্বংস করে দেয়, নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে দেয়, সেই ভালোবাসা কি করে মহৎ হতে পারে? কি করে বেটার কিছু দিতে পারে? কি করে সুখ এনে দিতে পারে? হাউ? হে ইউ, আপনাকে বলছি, এটা প্রথম না, এমন কথা আমি আরো অনেকবার বলেছি। স্রষ্টার মায়ায় পড়ুন, সৃষ্টির মায়ায় পড়ুন, পশু পাখির মায়ায় পড়ুন, কুত্তার মায়ায় পড়ুন, আরো যদি বাকি থাকে তাহলে পাথরের মায়ায় পড়ুন, কিন্তু কখনো কোনো মানুষের মায়ায় পড়েন না, নেভার। যদি পড়ে যান, মায়ার সেই সম্পর্কের নাম কি দিবেন? বন্ধু? তাতেও ধোকা। আত্মীয়? তাতেও চোগলামি। প্রেম? সেখানে তো দেহের লেনদেনের ব্যবসা। বাকি থাকলো ভালোবাসা। এর পরিণাম কি তা তো চোখের সামনেই দেখলেন। মনে করেন না আপনারটা ভালো বা আপনার সঙ্গে বোধহয় এমন হবে না, অবশ্যই হবে, আলবাত হবে। তফাৎ হলো সিদ্ধু এখানে একেবারে মরে গেল, আর আপনি তিলে তিলে চুপি চুপি মরবেন, কেউ জানবেও না। আগে বলেছে মানুষের থেকে সাবধান থাকেন, এখন তার সঙ্গে আরেকটা অ্যাড করে নিন, ভালোবাসা হতে সাবধান থাকেন। কারোর প্রতি এতটাও মায়ায় জড়ায়েন না যে সে যদি একটা মেসেজের রিপ্লাই না করে আপনার বুক পেটে যায়, কখনো না। এমন মায়ায় কখনো জড়াবেন না। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, মুভিটা কেমন লাগলো। যদি লাইক না করে থাকেন করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন, ফলোয়ার বাড়াতে হবে। আর উপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনাকে গায়ে লাগাতে হবে না, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।